আমাদের আউট যদি আপনি আপনি আউট আছে প্রথম দিন লাঠি ছোটা ছাড়া নর্মাল কারণ ফুলপি দিয়ে আসলো এটা ভরপুর ছিল তারপরে এক বিগত অবস্থান করলো তার দ্বিতীয় দিন যারা গেল তারা কিন্তু দেখলাম সব দাঁড়িয়ে মানুষজন সংখ্যা ছিল একটু বেশি এবং তাদের হাতে সবার হাতে রড এবং তাদের সবার হাতে রড এবং লাঠি এই একটা অবস্থার মধ্যে এবং তারা হুমকি এবং তারা গালাগাল সব রকম এবং আজে বাজের শব্দ যা আছে সবটা বলতে না হলে তোমাদেরকে মেরে করবো এখন এটা ছিল হুমকির পাঠ রাহুল প্রথম আগে যে দেখলেন সব সেবা আমার ভিতরে চলে আসবে একটা অবস্থা ছিল আমাদের আরেকটা ছিল সেদিন ঢাকা শহরের প্রবাসী মুখগুলো যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ঢাকার বাড়ি থেকে লোকগুলো জড়ো করা হয়েছিল যাত্রা বাড়ি থেকে একদম কাজপুর পর্যন্ত এখানে পুরোটা তারা পরিকল্পিত ভাবে ঢাকার বাইরের মানুষের জড়ো করলো কি পরিকল্পনা ছিল ভয়ঙ্কর কাজপুর ব্রিজের ওখান থেকে এই পর্যন্ত আর আরেকটা ছিল সেদিন একজন পুলিশ সদস্যকে মেয়েরে ঝুলিয়ে রাখতে হয়েছিল উত্তরা আমাকে উল্লেখ করলেন সেদিন ঘটনাস্থলে ঘটনার সময় যেদিন জাহাঙ্গীরের সহকর্মীকে মেয়েরে ঝুলিয়ে রাখতে হয়েছিল ওই রাস্তাতে আমি অফিসে যাওয়ার কিছুক্ষণ পরে ঘটনাটা ঘটেছিল হয়েছিল আমাকে বাড়িতে কারণ রাস্তার অবস্থা ভয়াবহ ছিল এত তাণ্ডব এত ভয়াবহতা মেয়েরে ঝুলিয়ে রেখেছিল এটা তারা এই ধরনের কাজ করতে পারে কোনো ছাত্ররা এটা করতে পারে বলে মনে হয় সরকার এটার মধ্যে প্রমাণ হয় যে তারা আগে থেকে প্রশিক্ষিত মানুষ যারা কিভাবে আগুন লাগাবে কিভাবে গান করার ব্যবহার করবে কিভাবে মেরে ঝুলিয়ে রাখতে হবে এটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না এই ধরনের ভয়ঙ্কর কাজ করা এটা অস্বাভাবিক একটা ঘটনা ছিল আমাদের সবার জন্য আর ব্যাপার ছিল সেই সময় আমাদের দেখেছি অনেকদিন থেকে আমাদের এই ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য অনেকগুলো ব্লগ 2-3 বছর ধরে ইস্কান্দার মির্জা ফ্যামিলি সোশ্যাল মিডিয়ার কথা আমি বলছি অনেকগুলো পেজ তৈরি করো ইস্কান্দার ফ্যামিলি বিএনপি ফ্যামিলি অমুক ফ্যামিলি তার বাইরে আমাদের পদ্ধতি কাজ যেমন ইংরেজি শিখুন একটা ছেলেকে কাজ দেওয়া ছিল তার মেয়েকে কাজ দিয়েছিল আইসিটি মন্ত্রণালয় থেকে কাজ দিয়েছিল সেই পদাংশ তার কাজ বাতিল করা হয়েছিল একটা দেখলাম ইংরেজি শিখুন এইসব বিভিন্ন ব্লগ ব্যবহার করে একটা পূর্ণাঙ্গ তৈরি করা হলো সোশ্যাল মিডিয়া সবাইকে জনপ্রিয় বেরিয়ে আসুন আপনারা এরকম হয়েছে সরকার পতন ঘটে গেছে সকল তৈরি করার কথা আর্নিং এন্ড লার্নিং কতগুলো জায়গায় জড়িত আমাদের এখন আমাদের শনাক্ত সময় এসেছে সকল জায়গাগুলোতে আমাদের বের করতে হবে তারা এই পরিপূর্ণ গোছানো আক্রমণগুলো আগে থেকে এবং মানুষকে বের করে আনার জন্য ভূমিকা রেখেছিল আমরা আরেকটা বিষয় আমরা দেখেছিলাম অনেকে এবং অনেক কাছে অবৈধ ছিল বিশেষ করে পুরীলে যেদিন সেদিন যেদিন আর্মি গেল পুলিশ গেল সেদিন আপনি একদম তারা এখানে এই পাশে যারা দাঁড়িয়ে ছিল 30 বছর থেকে 50 বছর কোনো ছাত্র না 30 বছর 50 বছর তারা পরিকল্পিত প্রশিক্ষিত মানুষ ওই মানুষদের অস্ত্র তারা পাল্টা কিন্তু তৈরি করেছিল পুলিশকে এই অস্ত্রটা কোথায় দিয়েছিল কি করে নরসিংদীতে একটা জেলখানা হামলা করে তছনছ করে আসামি বের করে অস্ত্র বের করে নিয়ে চলে গেল 9 জন জঙ্গি ছিল নরসিংদী জেলখানা এই 9 জন কোথা থেকে তারা বের করে আমার পরিকল্পনার সঙ্গে জঙ্গিবাদের সত্তা আছে কিনা পুরনো পরিকল্পনা দিলাম পরিকল্পনা সেটা ক্ষতিও দেখা আমার কাছে মনে হয়েছে একটা বড় বিষয় দরকার স্পষ্টতা স্থাপনা টার্গেট করে যেটা বোঝা উল্লেখ করে প্রত্যেকটা জায়গায় স্পষ্ট স্থাপনা এরিয়াগুলো দেখতে হবে ঢাকার প্রবেশ মুখ এই পাশে টঙ্গীর প্রবেশ মুখ ওই পাশে বসিলার প্রবেশ মুখ ওই পাশে সাধারণ প্রবেশ মুখ ওই পাশে প্রত্যেকটা প্রবেশ মুখতে তারা ব্যবহার করেছে প্রত্যেকটা প্রবেশ মুখ জমায়েত ছিল এই বিষয়টা মনে করেন পরিকল্পনা একটা গোছানো ভুল করে হয়ে আছে এমন কোনো ছাত্রদেরকে সামনে ঠেলে দিয়ে পিছনে পুরোটাই পরিকল্পিত গোছানো আক্রমণ এবং বাংলাদেশকে অর্থনৈতিক সুযোগ বাংলাদেশের ধ্বংসাত্মক রাষ্ট্র পরিণত করার জন্য এবং সেটা আমরা যখন বাইরে বেরোই আমরা যখন যে ঘটনাস্থলগুলো দেখে এসে আমরা বুঝলাম যে কতটা ধ্বংসাত্মক তৎপরতা সেদিন চালানো হয়েছিল একটা লোক থেকে মৃত্যুর ক্ষেত্রে খুব কম ছাত্র মারা গেছে খুব কম এবং যাদের মারা মৃত্যু যাত্রী বেশিরভাগের বয়স অনেক বেশি আমি সরজমিনে আমার গোটা থেকে পাঠিয়েছিলাম তারা সেটা দেখে বলেছিল যে এই একটা অঞ্চলগুলো এখানেও বের করা দরকার এটা এই অঞ্চলগুলো তারপর হলো আমাদের সাইডে ছাত্রলীগ যুবলীগের ছেলেরাও মারা গিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ছিল সেদিন যেদিন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ আপনার কথা বলে বেরোয় চলে আসলো সেই রাতে যে ভয়ঙ্কর ভাবে তাদের উপর নির্যাতন চালানো হয়েছিল গণমিডিয়া সেভাবে আমরা আমি নেই মানতে পারিনি এটা আমাদের আরেকটা ব্যর্থতার পাঠ ছিল যে বিভিন্ন মেয়েদের হলগুলোতে ওদেরকে এক গণিতে 3 জনকে বেঁধে রাখা হলো তাদেরকে নাকে খাওয়া দেওয়া হলো তাদেরকে ভয়ঙ্কর নির্যাতন করা হলো তাদের প্রত্যেকটা রুম জ্বালিয়ে দেওয়া হলো প্রত্যেকটা রুম আগে থেকে তালিকা করা ছিল কতটা রুম তারা জ্বালিয়ে দিবে প্রত্যেকটা রুম জ্বালিয়ে দিয়েছে একবার হল সবগুলো হবে অল্প সবগুলো হল তারা রুম গুলো জ্বালিয়ে দিয়েছিল তারপরে তাদেরকে আগে থেকে তারা জ্বালাতে পারতো না এটা আগে থেকে তৈরি করার অংশকে আমরা এই কাজগুলো করবো নাশকতার কারণে আপনি মনে করি ছাত্রীরা আনতে হবে যে কোনো মূল্যে এবং
আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন, ডক্টর ইউনূস সাহেব তো উল্লেখ করলেন, ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক সম্প্রদায়কে নিউজটা কথা আমার কাছে প্রকাশ করেছিল, আমরা বাইরে থেকে পেয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক আহ্বান করছিল বাংলাদেশের হস্তক্ষেপ করার জন্য, হস্তক্ষেপ করার জন্য। ওই জায়গাটা আমরা খেয়াল করছিলাম প্রথম দিন, এবং শুধু তাই নয়, হোয়াইট চামড়ার লোকজনকে ব্যবহার করে আমেরিকার মধ্যে যাতে মিছিল করানো হয়েছিল। আরেকটা জিনিস তদন্ত করা দরকার, সকল নেটওয়ার্ক যখন বন্ধ, তাহলে কোন নেটওয়ার্ক বাংলাদেশের ফুটেজ গুলো সেই সময় বিদেশে গিয়েছিল, বিভিন্ন টেলিভিশন গুলোতে, আন্তর্জাতিক টেলিভিশন গুলো আমরা দেখেছিল, ইউটিউবের ব্যবহার করেছিল, বিদেশিরা ব্যবহার করেছিল। তাহলে কোন নেটওয়ার্ক কি বাংলাদেশের অন্য কোনো নেটওয়ার্ক আছে যেটা ব্যবহার করে বিদেশে এই ধরনের ভিডিও ফুটেজ পাঠানো যায়? এটা আমার কাছে মনে হয় একটা তদন্ত করে দেখা উচিত। আগামীতে যে কোনো হুমকি আমি শেষ করতে একটা বলে এইটুকু বলে, আমরা একটা জায়গা থেকে আমরা মিডিয়া আমরা আমাদের কাজগুলো দায়িত্বের ক্ষেত্রে কতটা করেছি কতটুকু বিষয়টা, কিন্তু আগামীতেও আমাদের সবাই যদি সচেতন না থাকি তাহলে আমরা কোনো বিচার পাবো না। মিডিয়া হোক, রাজনীতি হোক, দেশে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, সাংস্কৃতিক, হিস্ট্রি, কালচার সবগুলো একসঙ্গে শেষ হয়েছে, শুধু বিশেষ কয়েকটি ভাবনা নয়, অনেক কিছু শেষ হয়ে গেছে। ওই জায়গাটুকু আমাদের ক্লিয়ার করলে প্রত্যেক জায়গায় সম্মিলিত করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। এবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। দেশের এরকম উদ্ভূত পরিস্থিতিতে আপনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আমাদেরকে দেখেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে বারবার সংকটের উত্তরণে সহায়তা করেছে, উত্তরণ হয়েছে। নির্বাচনের আগেও যে ষড়যন্ত্র হয়েছিল যে নির্বাচন হবে না, নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র, আপনি আপনার বুদ্ধিমত্তা, আপনার সাহস, আপনার দূরদর্শিতা দিয়ে আপনি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করেছেন। আজকে যে ঘটনাগুলো আমরা গত কয়েকদিন প্রত্যক্ষ করেছি, আপনার সমস্ত উন্নয়নের টার্গেটগুলো, সমস্ত উন্নয়ন যেগুলো হয়েছে, আপনি যাদের জন্য, এই বাংলাদেশিদের জন্য, বাঙালির জন্য আপনি রাত দিন পরিশ্রম করে যে মানুষের সুযোগ সুবিধার জন্য পদ্মা সেতু করেছেন, আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন, আপনি মেট্রো রেল করেছেন, তারা ছিল তাদের টার্গেট, সেগুলো ধ্বংস করেছে। শুধু ঢাকা না, বিভিন্ন জেলায় যেভাবে মানে স্টেশনে গাড়িগুলো ছিল, বাসগুলো ছিল, গাড়িগুলো, সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মানে নৃশংস ধ্বংসযজ্ঞের একটা দেশে পরিণত করেছে। রাত্রে আমরা বের হয়ে যখন রাস্তা দেখলাম, মনে হলো যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে আমরা আছি। এরকম একটা পরিস্থিতিতে আমরা যখন ছিলাম, যখন সমস্ত বাঙালি এর থেকে উত্তরণের জন্য যারা এই বাংলাদেশকে ভালোবাসে চেষ্টা করছে, সে সময় ইউনুস যে বিবৃতিটা দিয়েছে, তারা মানে তিনি বিশ্বের নেতাদের কাছে এই সহায়তার আহ্বান জানিয়েছে। এর জন্য তার বিচার হওয়া উচিত, তাকে আবার সরকারি বলছেন যে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। আপনি জানেন যে গ্রামীণ ফোনের মালিক টেলিনর, এই টেলিনর কোম্পানি যখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল কি কারণে? ডাটা সেন্টার তারাই জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, সন্ত্রাসীরা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ফলে ইন্টারনেট বন্ধ। তারা কিন্তু বিশ্বব্যাপী একটি বিবৃতি দিয়েছে যে বাংলাদেশ সরকার এই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বিশ্বের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এই টেলিনর দিয়েছে, যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, অনেক সময় অনলাইন ভাবেও নিয়ে যাচ্ছে। আমরা জানি যে গ্রামীণ ফোনের কি অবস্থা। এগুলো আমার মনে হয় আমাদের খতিয়ে দেখতে হবে। যখন ইন্টারনেট চালু ছিল, তখন সারা বিশ্বে যারা বাঙালি আছে, প্রবাসী বাঙালিদের অনেকে এমন উস্কানি দিচ্ছিল যে আর একটু হলে সরকার পতন হয়ে যাচ্ছে, এগিয়ে যাও বীরের জাতি, এখন যুদ্ধের সময়, এইভাবে তারা উস্কানি দিচ্ছিল। সেইখানে আপনার বিদেশিরা যখন আমাদের ইন্টারনেট বন্ধ হয়েছে, সরকার করে না, এটা তারাই করছে। কিন্তু তারপরে দেশের বাইরে কিন্তু যে প্রতিবাদগুলো হচ্ছে, সেখানে কয়েকটাও অংশ নিচ্ছে। তাদের কাছে মিস ইনফরমেশন যাচ্ছে যে বাংলাদেশে একটা ধ্বংসযোগ্য সরকার চালাচ্ছে। এখন সেখানে আমি জানি, যতটুকু বাইরে থেকে যোগাযোগ করে শুনলাম যে ডিসিতে, নিউ ইয়র্ক সিটিতে, বিভিন্ন শহরে এবং অন্যান্য দেশে, সৌদি আরব কথা তো বললেন, অন্যান্য দেশে, ইউরোপীয় বিভিন্ন দেশে মানে সরকার বিরোধী বিক্ষোভগুলো হচ্ছে। আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের যে প্রত্যেকটা জায়গায় দূতাবাস আছে, দূতাবাসের সাথে তো ইন্টারনেট লাগে না, টেলিফোনে কানেকশন করা যাচ্ছে বা কথা বলা যাচ্ছে। এগুলো খোঁজ নেওয়া, এগুলো কারা করছে, কিভাবে করছে, এবং বিভিন্ন মিডিয়া
বিশ্বের অন্যান্য মিডিয়া, পশ্চিমা মাধ্যম আমরা যাদেরকে বলি পশ্চিমা গণমাধ্যম, তারা তাদের মতো করে মানে একটা প্রোপাগান্ডা মেশিন হিসেবে তারা এখন ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি একটু প্রস্তাব রাখতে চাই যে ওই মিডিয়ার মালিকদের সাথে, মিডিয়া যারা চালান তাদের সাথে কথা বলে যে আসলে আমার দেশে কি হয়েছে, এই ঘটনা হয়েছে, দরকার হলে তোমরা এসে দেখে যাও। কি ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, একটা সরকার কিভাবে মানে বসে থাকবে নাকি? সরকার তাকে আত্মরক্ষার্থে তাকে ব্যবস্থা নিতে হবে। যখন পৃথিবী দখল হয়ে যায় 9 ঘন্টা, সেটা একটা খুবই উদ্বেগের বিষয় যে একটি রাষ্ট্রীয় গণমাধ্যম কিভাবে এতক্ষণ দখল ছিল। এটা তারা এর জন্য দায়ী, বা কেন এই ব্যবস্থা নেওয়া যায় না তাৎক্ষণিক, এগুলো খুঁজে দেখতে হবে। নরসিংদীর একটি ঘটনা, যেহেতু আমি নরসিংদীর মানুষ, আমি সেটা আমি বারবার কথা বলেছি। জেলখানায় যখন ঘটনাটি ঘটেছে এর কিছুক্ষণ আগে পুলিশদেরকে অস্ত্র নিয়ে নেওয়া হয়েছিল, পুলিশটা নিরস্ত্র ছিল কেন? এবং ওখানে একটা পুলিশ ফাঁড়ি আছে, এটা পুলিশ ফাঁড়ি নাকি প্রত্যাহার করা হয়েছিল একদিন আগে বা কিছুক্ষণ আগে, এরকম একটা কিছু আমি শুনেছি। এখন এটা আমাদের পুলিশ বাহিনী আছে, যারা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন, আজকে মনে হয় সেনাপ্রধান যাওয়ার কথা, আমাদের আইজিপি গেছেন, সবাই গেছেন। আমি বলবো যে বিষয়টা আসলে কি হয়েছে এটা একটু খুঁজে দেখতে হবে, কারণ সমস্ত বন্দী সেদিন জেলখানা থেকে বেরিয়ে কোনো রকম প্রতিরোধ ছিল না। এইটা কেন ঘটেছে আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আরেকটি কথা যে সাংবাদিকরা তাকে অন্যান্য উন্নয়নের সাথে, যে তৃতীয় স্তম্ভের সাথে চতুর্থ স্তম্ভ রাষ্ট্রে গণমাধ্যমের উপর যেভাবে হামলা হয়েছে এবং তারা ছিল টার্গেট, সাধারণ একটা গণমাধ্যম কর্মীও বাইরে হতে পারে না, তাকে মারধর করেছে। আমরা হয়তো কয়েকজনের কথা জানি যে তিনি কয়েকজন মারা গেছেন, শতাধিক আহত হয়েছেন, কিন্তু অনেক জানি যে যারা মারধর খেয়েছে তাদের একটা রিপোর্ট হয়। আমার পত্রিকার নিউজে এটা তাকে মেরে সাংবাদিক শোনার পর তাকে সবাই পিটিয়েছে এবং মোটরসাইকেল রেখে বলেছে বাড়িতে। এরকম ঘটনাগুলি ঘটেছে। আর নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, মাননীয় প্রধানমন্ত্রী এটি ৭১-এর যে ঘটনাগুলি বিভৎসতাকে মানে ছাড়িয়ে গেছে, সহ্য করা যায় না। রাস্তার মাঝে বিভস্ত করা হচ্ছে, রাস্তার মাঝে তাকে যৌনহারণ করা হচ্ছে। 3টা মেয়েকে, 2টা মেয়ে কোনোরকম পালাতে পেরেছে, একটা মেয়ে সোনালী নামে একটা মেয়ে, তাকে মানে সে সরাসরি একটু সাক্ষাৎকার দিয়েছে, টেলিভিশনে দিয়েছে, পত্রিকায় দিয়েছে, নাম বলেছে বিএনপির লোকজন জড়িত ছিল, সে তো নাম বলেছে। তাহলে এখানে আমাদের সমস্যা কোথায়? সেখানে সহজে তাদেরকে বের করা, সে নামগুলো বলেছে। এইটা কি কোনো স্বাধীন বাংলাদেশে, যে বাংলাদেশে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নারীদের জন্য এত সুযোগ সুবিধা করে দিচ্ছেন, সেই নারীকে রাস্তায়, এইটা কোন বাংলাদেশ? এটা আমাদের মানে এত কষ্ট লেগেছে যে মাননীয় প্রধানমন্ত্রী তাহলে সকাল থেকে রাত পর্যন্ত তিনি যেভাবে পরিশ্রম করেন, আমরা তো অনেক সময় কাজ থেকেও দেখেছি, তার শুনে গিয়ে দেখছি যে তিনি কিভাবে কাজ করেন, তার আমরা দেখি পার্লামেন্টে তিনি সবার আগে আসেন এবং সবার পরে যান। পার্লামেন্টে বসে বসে তিনি অফিসে কাজগুলি করছেন, তিনি কি জন্য করছেন? তার তো অন্য কিছু চাওয়া কম, এই বাংলাদেশের মানুষের ভালো থাকার জন্য। এই বাংলাদেশের মানুষ আজকে তিনি কাজ করেছে এইভাবে। আমি বলবো যে ছাত্রদের আন্দোলনে ভর করে তারা অনেকদিন ধরে ইসলামিকটা ছিল তাদের, যে সারা বাংলাদেশে একযোগে, যখন ৬৬টা জেলায় বোমা হামলা হয়েছিল, যেভাবে একযোগে এটার পরিকল্পনা ছিল, এটাও পরিকল্পনা ছিল একযোগে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা, একেবারে প্রত্যেক শুধু জেলা না, উপজেলা, আমার উপজেলা রায়পুরায়, সেখানেও রাস্তাঘাট মানুষজন মারধর করে বোমা ককটেল এবং অস্ত্র মানে গুলি করেছে সরাসরি। এই বিষয়গুলো আমার মনে হয় যে মানে কাউকেই ছাড়া যাবে না, কাউকেই ছাড়া যাবে না, খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। গণমাধ্যমের কর্মী হিসেবে আরেকটু বলতে চাইছে, যারা এটা আমার সহকর্মীরা বলছেন, যারা হতাহত হয়েছেন, আপনারই তৈরি মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, আপনি তাদেরকে সাংবাদিকদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কোটি কোটি টাকা দিচ্ছেন। তো এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আবার এদের সহায়তায় আসতে পারে। এই যে টাকাগুলো আমরা এমনি দিচ্ছি, সেখানে যারা আহত হয়েছে কাজ করতে গিয়ে সেভাবে সহায়তা করা যায়। আর একটি কথা বলতে চাই যে গণমাধ্যম সত্যের পক্ষে, গণমাধ্যম স্বাধীনতার পক্ষে, এবং এর মধ্যে এই সময় যেসব গণমাধ্যম বিপক্ষে কাজ করেছে সেগুলোকে আমরা তো এই দেশটাকে ভালোবাসি, আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, এবং গণমাধ্যমের দায়িত্ব হওয়া উচিত স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। অতএব এগুলো চিহ্নিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে আবার ধন্যবাদ জানাই, এবং আপনি আছেন বলে
বাংলাদেশ সর্বমূল্যে টিকে আছে এবং টিকে থাকবে এই প্রত্যাশা রাখি। জয় বাংলা, জয় বাংলা।